সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকে তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হন। আমাদের পরীক্ষার জন্য সময় খুবই কম, তা আমাদের নন স্টপলি পড়তে হবে প্রতিদিন। আজকে আমরা পিআরবির একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। এখানে কিছু ইম্পর্টেন্ট রুলস অর্থাৎ বিধি রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আবারও বলছি, আমাদের হাতে সময় খুবই কম, প্রত্যেকে বেশি বেশি করে পড়বেন, পড়ালেখার প্রতি ভালোবাসা শুরু করেন। আর কিছুদিন পরে আমরা সকাল বিকাল 2 বেলা পড়াতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই হাজিরা দেন। পিআরবির গত ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ পিআরবি পড়েছিলাম, তল্লাশি কাকে বলে। যেখানে তল্লাশি সেখানে 280। তল্লাশির সময় অবশ্যই আপনাকে তল্লাশি 3 প্রকার, মূলত গাড়ি বাড়ি দেহ 2 ভাবে করা যায়, পরোয়ানা সহ পরোয়ানা ব্যতি রেখে। এই শুধু হুঁশ রাখবেন, বাকিগুলো প্রশ্ন পড়ানোর সময় আমরা নিয়ে আসব। কোন কোন ধারায় পরোয়ানা সহ করা যায়, কোন কোন ধারায় পরোয়ানা ব্যতীত করা যায়। তল্লাশির সময় স্থানীয় গণ্যমান্য অর্থাৎ কোনো নেশাখোর, মদ্যপ, ভবঘুরে, পরিচয় জানা নাই, এই ধরনের আজে বাজে লোককে সাক্ষী করা যাবে না। অবশ্যই 2 বা ততোধিক সাক্ষী লাগবে এবং স্থানীয় গণ্যমান্য হতে হবে। দিনের বেলায় তল্লাশি 280-র উমা, অস্ত্র তল্লাশি 280-র ঝালকাঠির ঝ। এ হচ্ছে তল্লাশি। 282 টিআই প্যারেড, খুব ভালো করে মনে রাখবেন। টিআই প্যারেডের উদ্দেশ্য টেস্ট অফ আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ মহড়া। একাধিক অপরাধীর মধ্য থেকে মূল অপরাধীকে খুঁজে বের করার জন্য জেলখানার ভিতরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে প্যারেড বা কুচকাওয়াজ হয় সেটাকে জেল প্যারেড বলে। জেলখানার ভিতরে হবে, ম্যাজিস্ট্রেট উপস্থিত হবে। ম্যাজিস্ট্রেট না থাকলে একজন সাব রেজিস্ট্রার অথবা মামলায় আগ্রহী নয় এমন 2 জন ব্যক্তির উপস্থিতিতে বা সাক্ষীর উপস্থিতিতে হবে। যদি একজন অপরাধী খুঁজে বের করতে হয় তাহলে 8 থেকে 10 জনকে হাজির করতে হবে। আর যদি একাধিক অপরাধী খোঁজার দরকার হয় তাহলে 20 থেকে 30 জন একসাথে হাঁটাতে হবে। এ হচ্ছে আমাদের টিআই প্যারেড, এভাবে শিখবেন। তারপর সাজাপ্রাপ্ত কয়েদিদের সাথে যদি দেখা করতে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এবং সাব ইন্সপেক্টরের নিচের কেউ পারবে না। 285। 286 দণ্ড হ্রাস, এগুলো থেকে এমসিকিউ হতে পারে। যদি আদালত কোনো অপরাধীকে দণ্ড হ্রাস অর্থাৎ দণ্ড কমিয়ে মুক্তি দিয়ে দেয় তাহলে শর্ত দিয়ে মুক্তি দেবে। সেই অপরাধী যদি জেলখানার বাইরে গিয়ে
সেই শর্ত লঙ্ঘন করে পুলিশ তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে, বাকি দণ্ড ভোগ করতে হবে। কোনো দলিলপত্র, কাগজপত্র বা মামলার যে কোনো ডকুমেন্টারি এই ধরনের কোনো কিছু সম্পর্কে যদি বিশেষজ্ঞের মতামত প্রয়োজন, তাহলে সেটা পাঠাইতে হবে বিশেষজ্ঞের কাছে 294। আর কোনো আলামত যদি বিশেষজ্ঞের কাছে পাঠান সেটা হবে 297। এইটা আদালতে গ্রহণযোগ্য হবে সাক্ষ্য আইনের 45, কিন্তু পাঠাইতে হবে 294 আর 297। আঙ্গুলের ছাপ যদি আপনি নিতে চান, সংগ্রহ করতে চান, অবশ্যই সিআইডির আলোকচিত্র শাখাকে ব্যবহার করতে হবে। পিআরবি 296। এ ছিল আমাদের পুরাতন পড়া। এবারে আজকে আমরা নতুন কিছু শিখব। একদম মনোযোগ সহকারে, একটু মনোযোগ সহকারে শোনেন। ফৌজদারি 174, ফৌজদারি কার্যবিধির 174 ধারায় আমরা পড়েছিলাম অপমৃত্যু মামলা, ইউডি মামলা, ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস, অস্বাভাবিক মামলা, অপমৃত্যু মামলা। প্রকৃতির নিয়মের বাইরে যে মৃত্যুটা হয় সেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু। এই অপমৃত্যু হইলে পিআরবি 299-তে বলা হয়েছে প্রাথমিক তথ্য পেশ করতে হবে, অর্থাৎ অপমৃত্যু মামলা রেকর্ড করতে হবে। এই অপমৃত্যু মামলা রেজিস্টার কিন্তু আলাদা। তাহলে এই ফৌজদারি কার্যবিধির 174 ধারার অধীনে যদি কারো অপমৃত্যু হয় বা প্রকৃতির নিয়মের বাইরে মৃত্যু হয়, তখন এই সংবাদ পাওয়ার পরে বিপি ফরম 48 মূলে একটি প্রাথমিক তথ্য দাখিল করতে হবে। ঠিক যেমন আমলযোগ্য অপরাধের ঠিক যেমন মামলা রেকর্ড করা হয়, এই অপমৃত্যুর ক্ষেত্রেও একটা অপমৃত্যু মামলা রেকর্ড করতে হবে। এটা পিআরবি 299-তে বলা হয়েছে। আমলযোগ্য অপরাধের জন্য যেমন ফৌজদারি 154, পিআরবি 243-এ মামলা রেকর্ড করা হয়, তাই অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু বা প্রকৃতির নিয়মের বাইরের মৃত্যুতে একটা কি ইউডি কেস বা অপমৃত্যু মামলা রেকর্ড করতে হবে। পিআরবি 299, 174 ফৌজদারি কার্যবিধি আর পিআরবি 299। প্রথমে মামলা রেকর্ড করলেন। এখন মৃতদেহ যেখানে আছে, পিআরবি 299টা বোঝার চেষ্টা করেন। এখানে বলছে থানার ওসি যদি সংবাদ পায় যে কোথাও অপমৃত্যু হয়েছে, সাথে সাথে একটা অপমৃত্যু মামলা রেকর্ড করতে হবে। এরপরে সাথে সাথে যেখানে মৃতদেহ আছে সেখানে চলে যেতে হবে। সেখানে হয় থানা ওসি স্যার যাবে, অথবা এসআই যাবে, অথবা এএসআই যাবে। গিয়ে সেই যে ফৌজদারির 174 ধারা মোতাবেক কি করবে, সুরতহাল রিপোর্ট তৈরি করবে। সুরত হাল চেহারার অবস্থা, মানে মৃতদেহ কোন অবস্থায় আছে, সে কি ছেলে না মেয়ে, তার বয়স কত, তার উচ্চতা, গায়ের রং, কোথায় আঘাত আছে, এই সব কিছু লিপিবদ্ধ করে যে রিপোর্টে, সেটা হচ্ছে সুরতহাল রিপোর্ট। এই সুরতহাল রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। এখন
মনে করেন একটা বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, এটা কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে বা অস্বাভাবিক মৃত্যু। তো এটা শোনার সাথে সাথে মামলা, ইউডি মামলা, অস্বাভাবিক মামলা রেকর্ড করতে হবে। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। যদি একাধিক ব্যক্তি একই সাথে মারা যায়, অনেকজন ব্যক্তি, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা সুরতাল রিপোর্ট হবে, কিন্তু মামলা একটাই হবে। তাহলে কি হবে? প্রাথমিক তথ্য একটাই হবে, অর্থাৎ এক একজনের দেহের অবস্থা এক এক রকম, কারো বয়স কম, কারো বয়স বেশি, কেউ একটা আঘাতে মারা গেছে, কেউ অন্য আঘাতে মারা গেছে। তাই সুরতাল রিপোর্ট কিন্তু আলাদা আলাদা হবে, যে কয়জন মারা যাবে ওই কয়টাই সুরতাল রিপোর্ট হবে, কিন্তু এই যে প্রাথমিক তথ্যটা কিন্তু একটাই হবে, বা পুলিশ রিপোর্ট কিন্তু একটাই হবে। তাহলে এ হচ্ছে বিষয়, আমাদের এতটুকুই জানেন। থানা যখন জানতে পারবে, থানার অফিসার ইনচার্জ অথবা থানার পুলিশ যখন জানতে পারবে কোথাও অপমৃত্যু হয়েছে, সাথে সাথে বিপি ফরম 48-এ একটি প্রাথমিক তথ্য দাখিল করতে হবে। এইটা করার পরে সাথে সাথে ঘটনাস্থলে যাইতে হবে, সুরতাল রিপোর্ট তৈরি করতে হবে, তারপর ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। তাহলে একটা ঘটনায় যদি একাধিক ব্যক্তি মারা যায়, সুরতাল রিপোর্ট আলাদা আলাদা হবে, তবে পুলিশ রিপোর্ট একটাই হবে। তাহলে অপমৃত্যু হইলে কি করতে হবে? সুরতাল রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিতে হবে। এখন লাস্টটা আপনি কি করবেন, এটা আমরা এখন পড়ব। তাহলে এই যে অপমৃত্যু মামলার তদন্ত, আসলেই সে কি নিজে, কেউ সুইসাইড করে নিজে মারা গেছে, নাকি কেউ মেরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে, আসলেই কি সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাকি অন্য কোনোভাবে কারো শত্রুতা আছে, এই বিষয়গুলো কি করতে হবে? আমাদের তদন্ত করতে হবে। সেখানে বলছে পিআরবি 300, এই অপমৃত্যুর মামলার ক্ষেত্রে বা অপমৃত্যুর অপরাধের ক্ষেত্রে, অপমৃত্যুর ক্ষেত্রে এএসআই এবং কনস্টেবলদের দায়িত্ব কর্তব্য। এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবং কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। পিআরবি 300-র ক এবং খ দুইটা অপশন আছে, যারা বই আছে বইয়ের সাথে মিলিয়ে দেখেন। থানার ওসির অধীনস্থ এএসআই, অর্থাৎ থানা এলাকায় যখন একটা অপমৃত্যু ঘটবে, তখন কি করবে? এএসআই অথবা এসআই ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতাবান। এখন এখানে 300-র কতে বলা হয়েছে এএসআই অপমৃত্যুর মামলা তদন্ত করতে পারবে, আর খতে বলছে কনস্টেবলও অপমৃত্যু মামলার তদন্ত করতে পারবে, তবে কোন সময়? তাহলে ক আমরা শিখি, এএসআই অপমৃত্যুর মামলা তদন্ত করতে পারবে যদি সেটা আসলেই অপমৃত্যু হয়। তবে যদি বোঝা যায় যে, এমন কোনো সম্ভাবনা বোঝা যায় যে এটা কোনো অপরাধের ফলে এই মৃত্যুটা হয়েছে, তখন কিন্তু আর এএসআই মামলাটা তদন্ত করতে পারবে না।
একটা মেয়ে অরিজিনালি নিজে নিজেই সুইসাইড করছে, তাহলে এটা অস্বাভাবিক মৃত্যু, প্রকৃতির নিয়মের বাইরে। তখন এএসআই এই মামলাটা তদন্ত করতে পারবে পিআরবি 300-ক। কিন্তু এই মেয়েটাকে যদি অন্য কেউ আগে হত্যা করে তারপর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে, তার মানে এটা তো সুইসাইড হয় নাই, এটা একটা আমলযোগ্য অপরাধ হয়েছে। কেউ মেয়েটাকে আগে মারছে, একটা খুন হয়েছে। তাহলে এইরকম যদি আমলযোগ্য অপরাধ হয়, যদি এইভাবে যদি বোঝা যায় বা সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আর এএসআই এই মামলাটা তদন্ত করতে পারবে না। তাহলে 300-ক আবার বোঝেন, কোথাও যদি অপমৃত্যুর সংবাদ পাওয়া যায়, তবে সেখানে এএসআইকে সেখানে পাঠানো যাবে। তিনি গিয়ে সেইটার খোঁজখবর নিতে পারবে। কিন্তু যদি দেখে বা শোনে বা বুঝতে পারে যে এখানে একটা আমলযোগ্য অপরাধের ফলে এই মৃত্যুটা হয়েছে, তখন কিন্তু এএসআই আর এইটার তদন্ত করতে পারবে না, তখন কিন্তু সাব ইন্সপেক্টর তদন্ত করবে। তাহলে এএসআই কখন তদন্ত করতে পারবে? যদি অরিজিনালি সেটা অস্বাভাবিক মৃত্যু হয়, তখন পারবে 300-ক। আর কনস্টেবল পারবে 300-তে। কখন পারবে? থানায় যদি অন্য কোনো অফিসার উপস্থিত না থাকে, কনস্টেবলের বাদে, কনস্টেবল পদমর্যাদার অফিসার বাদে অন্য কোনো এসআই, ওসি তদন্ত, ওসি স্যার কেউ নাই, ঠিক তখন যদি একটা অপমৃত্যুর সংবাদ আসে, তাহলে অর্থাৎ কনস্টেবল যখন থানার চার্জে থাকবেন, তখন যদি একটা অপমৃত্যুর সংবাদ আসে, তখন তিনি ঘটনাস্থলে যাবেন, মৃতদেহ নিজ দায়িত্বে নেবেন, একটা সুরতাল রিপোর্ট তৈরি করবেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। 300-ক খ কতে এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে, খতে কনস্টেবল অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে। তবে শর্ত আছে, এএসআই পারবে যদি নর্মাল, স্বাভাবিক, অস্বাভাবিক মৃত্যুই হয় বা অপমৃত্যু হয়। তবে যদি আমলযোগ্য অপরাধের ফলে মৃত্যু হয়, তখন পারবে না। আর কনস্টেবল পারবে সে যখন থানার চার্জে থাকবে, অর্থাৎ তার উপরের কেউ যখন থানায় উপস্থিত থাকবে না, শুধুমাত্র তখন তিনি এই অপমৃত্যুর মামলার তদন্ত করতে পারবে। প্রত্যেকে একটু বলেন তো আপনারা 300, 299 এবং 300 মোটামুটি বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা পিআরবি 243-এর 6 পড়েছিলাম। কনস্টেবল যখন থানার দায়িত্বে থাকে, তখন তিনি লিখিত এজাহার গ্রহণ করতে পারে। 243-এর 6। আবার এইখানে দেখলাম কনস্টেবল অপমৃত্যুর খোঁজখবর নিতে পারবে 300-খ। আবার এএসআই মামলা তদন্ত করতে পারবে 255-র খ। আবার এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে 300-ক। প্রত্যেকে এভাবে নোট করে রাখেন। কনস্টেবল লিখিত এজাহার গ্রহণ করতে পারে 243-এর 6। আবার অপমৃত্যুর খোঁজখবর নিতে পারে 300-খ। এএসআই মামলা তদন্ত করতে পারে 255-র খ। আর এএসআই অপমৃত্যুর খোঁজখবর নিতে পারে 300-র ক। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। বাকিটা বই দেখবেন, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। তারপর 301 পিআরবিতে আছে আমাদের ইউপি চেয়ারম্যান, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বন বিভাগের অফিসার,
তারা যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয় তাহলে তারাও কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে যদি কোনো অপমৃত্যু ঘটে তারা কিন্তু সুরতাল রিপোর্ট তৈরি করতে পারবে। সুরতাল রিপোর্ট তৈরি করে কি করবে? ওসি স্যারকে 1 কপি পাঠাবেন। 301 দরকার নাই। 302 পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু। খুব ভালো করে শুনে রাখেন, কোনো পুলিশ হেফাজতে কোনো আসামি বা বন্দির যদি মৃত্যু হয় তাহলে তার সুরতাল রিপোর্ট কে করবে? প্রত্যেকে অ্যান্সার করেন তো। মনে করেন আপনি থানায়, একটা হাজতখানায় যদি যে আসামি তার যদি মৃত্যু হয়, এর সুরতাল রিপোর্ট কে করবে? পাবলিকের মৃত্যু হইলে সেটা পুলিশ সুরতাল রিপোর্ট করে, কিন্তু পুলিশ হেফাজতে যদি আসামির মৃত্যু হয় তার সুরতাল রিপোর্ট কে করবে? তিনশো 2 খ সবাই জেনে রাখেন, পুলিশ হেফাজতে কোনো যদি আটক আসামি বন্দি যাই হোক, পুলিশ হেফাজতে আটক ব্যক্তি যদি মারা যায় তাহলে সাথে সাথে থানার ওসি স্যার ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং ওসি স্যার নিজে এইটার কি করবেন? তদন্ত শুরু করবেন বা সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। এরপর এই বিষয়টা এসপি স্যারকে জানাবেন। এরপর এই মৃত ব্যক্তির সুরতাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট তিনি পরিচালনা করবেন, সুরতাল রিপোর্ট করবেন, তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। একজন নর্মাল পাবলিক এবং পুলিশ হেফাজতে আটক একজন আসামি, এই দুইজনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। একজন নর্মাল পাবলিক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি উঠে সে মারা গেল, বিষয়টা নর্মাল, সাথে সাথে পুলিশ তার সুরতাল রিপোর্ট তৈরি করবে। কিন্তু পুলিশ হেফাজতে যে ব্যক্তি আছে তার সমস্ত দায় দায়িত্ব পুলিশের, তাহলে পুলিশের হেফাজতে থাকাকালে তিনি কিভাবে মারা গেল? পুলিশের হেফাজতে মারা গেছে, এখন পুলিশ তো তার সুরতাল রিপোর্ট করা বা তদন্ত করলে পুলিশ তো নিজেদের পক্ষেই বলবে, সেই জন্য এটার সুরতাল রিপোর্ট এবং তদন্ত করবে ম্যাজিস্ট্রেট। তাহলে পুলিশ হেফাজতে বন্দি বা আটক মারা গেলে সেটা ম্যাজিস্ট্রেট সুরতাল রিপোর্ট করবে এবং এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তবে পুলিশ হেফাজতে যখন মারা যাবে ওসি স্যার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং পুলিশ সুপার স্যারকে জানাবেন। এরপর ম্যাজিস্ট্রেট এসে তার সুরতাল রিপোর্ট করবেন, তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। পিআরবি 302 খ। এবার পিআরবি 303, কোনো একটা অস্বাভাবিক মৃত্যুর একটা ডেড বডি, সবাই বলছে যে না আমাদের মেয়ে আত্মহত্যা করছে, সে এসএসসি পরীক্ষায় ফেল করছে, সেই রাগে দুঃখে কষ্টে সে চিরকুট অর্থাৎ কিছু লিখে কি করছে? আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে সবাই বলছে না আমাদের কোনো আপত্তি নাই, তখন এই দেহটা দাফন করা হয়েছে। দাফন করার কিছুদিন পরে হঠাৎ জানা গেল এই মেয়েটার একটা বয়ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সোহাগ মিস্ত্রি। এই সোহাগ মিস্ত্রি এই মেয়েটার সাথে সম্পর্ক করছে, তার সাথে লিভ টুগেদার করছে, একসাথে ছিল, শারীরিক সম্পর্ক করছে।
হঠাৎ মেয়েটাকে বলে আমি তোকে বিয়ে করব না, তুই যা খুশি কর। মেয়েটা বলে আমি মারা যাবো, তুই মর, তুই মরলেই তো ভালো, তাড়াতাড়ি মর। এইভাবে বিভিন্ন উস্কানি দেওয়ার পরে সে মেয়েটা সুইসাইড করছে, এটা পরবর্তীতে জানা গেছে। তাহলে মৃত্যুর কারণ সম্পর্কে এখন একটা নতুন তথ্য উঠছে, সন্দেহ তৈরি হয়েছে আসলেই সুইসাইড করছিল কিনা। তো এই পর্যায়ে, এরকম পর্যায়ে, অথবা মনে করেন একজনে এই মেয়েটাকে বিষ খাওয়াইয়া, এই প্রেমিকাই মনে করেন ডাকছে যে হ্যাঁ তুই যখন এতই বিয়ের জন্য ই করিস, তুই আমাকে ছাড়বি না, তাহলে তুই এদিকে আয়। তারপরে অথবা গভীর রাতে সোহাগ মিস্ত্রি প্রেমিকার বাড়িতে গিয়েছে, পিছনের দরজা দিয়ে ঢুকেছে, তারপর একটা কেক নিয়ে গেছিল, একটা ছোট একটা কেক নিয়ে গেছিল। সেই কেকের মধ্যে সায়ানাইড মিশিয়ে কেকটা ভালোবেসে খাওয়াই দিয়েছে। তারপরে মেয়েটা মারা গেছে। তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে সোহাগ মিস্ত্রি পিছনের দরজা দিয়ে চলে আসছে। অথবা সোহাগ মিস্ত্রি তাকে গলা টিপে হত্যা করে তারপর পিছনের দরজা থেকে, অর্থাৎ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে পিছনের দরজা থেকে চলে আসছে। এরপরে সবাই সুইসাইড বলছে, আপত্তি নাই, দাফন করছে। এখন মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ উঠছে। তখন এই কবরস্থ, অর্থাৎ অলরেডি কবর দেওয়া হয়েছে যে লাশ, সেই লাশ ম্যাজিস্ট্রেট চাইলে উত্তোলন করতে পারবে পিআরবি ৩০৩, ফৌজদারি ১৭৬ ক্লোজ ২ ধারা। অর্থাৎ ইতোমধ্যে কবরস্থ করা হয়েছে এমন লাশের মৃত্যুর কারণ সম্পর্কে যদি সন্দেহ দেখা দেয়, তাহলে কে পারবে? ইতোমধ্যে কবরস্থ লাশ কবর থেকে উত্তোলনের আদেশ কে দিতে পারেন? নিচের কোন অফিসার দিতে পারেন? একটা হচ্ছে থানার অফিসার ইনচার্জ, একটা হচ্ছে পুলিশ সুপার, একটা হচ্ছে ধ্রুবরাজের শ্বশুর, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট। তাহলে কবরস্থ লাশ উত্তোলনের আদেশ ম্যাজিস্ট্রেট দিতে পারেন। এ পর্যন্ত আমরা শিখলাম। এখন যখন একটা অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যুর খবর আপনি শুনলেন, সাথে সাথে পিআরবি ২৯৯তে একটা অপমৃত্যু মামলা রেকর্ড করলেন, খুব ভালো। এরপরে কি করলেন? ঘটনাস্থলে এএসআইকে পাঠাইলেন, এএসআই তদন্ত করলো, পিআরবি ৩০০, খুব ভালো। এরপরে এখন এই মৃত্যুটা কি কারণে হয়েছে, এক্সাক্ট কারণ জানার জন্য এই যে ডেড বডিটা আছে, সেটা আমরা কি করতে হবে? ময়না তদন্তের জন্য বা পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমরা কোথায় পাঠাবো? হাসপাতালের মর্গে প্রেরণ করতে হবে, পিআরবি ৩০৪। প্রথমে মামলা মানে অপমৃত্যু মামলা গ্রহণ করলাম, এরপরে সুরতাল রিপোর্ট করলাম, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলাম। এখন লাশটা কি হবে? এই লাশটা যদি মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকে, তখন আমরা পোস্টমর্টেমের জন্য পাঠাবো। সব অপমৃত্যুর মামলার লাশ কিন্তু পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় না। তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে কেন লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয় বা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, অ্যান্সারটা হবে মৃত্যুর কারণ সম্পর্কে যদি সন্দেহ থাকে।
একজন লোক বৃষ্টি পড়তেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বজ্রপাত পড়ে মারা গেল। এখন এর লাশ কি আসলে ময়নাতদন্ত করার দরকার আছে? এর লাশ ময়নাতদন্তের দরকার নাই। কিন্তু হঠাৎ ভালোই একটা মানুষ, একটু আগে সবকিছু করলো, অল্প বয়সী একটা লোক, হঠাৎ দেখলো সে কোনো কারণ নাই, উইদাউট এনি রিজন, সে সবাই দেখলো গাছের সাথে অথবা ঘরের ফ্যানের সাথে ঝুলতেছে, মারা গেছে। তখন কিন্তু সন্দেহ হবে। এই ধরনের সন্দেহ হইলে বা মৃত্যুর আসল কারণটা কেউ বুঝতে পারতেছে না যে কেন মৃত্যু হইল, তো মৃত্যু হওয়ার কথা না। এই মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য বিপি ফরম 49-এ 2 কপি চালান এবং 1 কপি সুরতাল রিপোর্ট সহ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করতে হবে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণের সময় 2 কপি চালান, 1 কপি সুরতাল রিপোর্ট, 2 কপি চালান, 1 কপি সুরতাল রিপোর্ট, বিপি ফরম 49। তাহলে দেখেন, বিপি ফরম 48-এ মামলা নিলাম, বিপি ফরম 49-এ লাশ পাঠাইলাম, আর বিপি ফরম 50-এ ময়নাতদন্ত রিপোর্টটা হাতে পাইলাম। 48, 49, 50 এই অপমৃত্যুর 3টা বিপি ফরম সিরিয়ালি মনে রাখবেন। প্রথমে মামলা নিতে হবে বিপি ফরম 48, লাশ ময়নাতদন্তের জন্য পাঠাবো 49, আবার রিপোর্ট হাতে পাবো 50। আপনারা এই কথাগুলো যদি রাব খাতায় যদি লিখে রাখেন, তাহলে পরবর্তীতে যখনই এই খাতাটা দেখবেন তখন কিন্তু ইজিলি মনে পড়বে। কিন্তু আপনারা কেউ লেখেন না, আমার মনে হচ্ছে আপনি এখন যেরকম চালাকি করবেন রেজাল্টটাও কিন্তু সেরকম আসবে। তাহলে অপমৃত্যুর সংক্রান্ত বিপি ফরম 3টা আমরা মনে রাখবো সহজে। প্রথমে মামলা নিব 48-এ, এরপর লাশ পাঠাবো, অর্থাৎ ময়নাতদন্তের জন্য পাঠাবো 49-এ, আর ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাবো 50-এ। 48, 49, 50, আশা করি আর ভুলবেন না। তাহলে পিআরবি 304-এর লাশটা আমরা প্রেরণ করব। এখন লাশটা কে নিয়ে যাবে বলেন তো? এই লাশ মর্গে নিয়ে যায় কে? থানার কোন পদের পুলিশ সদস্য এই লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়? তাহলে লাশ ময়নাতদন্তের জন্য কনস্টেবল নিয়ে যায়। তো 305 পিআরবিতে যে কনস্টেবল লাশটা নিয়ে যাবে তার আসলে দায়িত্ব কর্তব্যটা কি? সে কি লাশ এক জায়গায় রেখে তারপর 4 দোকানে ঢুকে চা খাবে, নাকি এই সুযোগে প্রেমিকার সাথে দেখা করবে, নাকি লাশ রেখে তিনি একবার বাড়ি থেকে একটা ঘুল্লা দিয়ে আসবে, বঙ্গা আসবে, কি করবে আসলে? তো এটা কিন্তু একটা লিখিত প্রশ্ন হয়েছিল একবার। লাশ ময়নাতদন্তের জন্য লাশ বহনকারী বা লাশ যিনি নিয়ে যায় সেই কনস্টেবলের দায়িত্ব কর্তব্য পিআরবি 305। সেখানে বলছে একজন বিশ্বস্ত কনস্টেবলের মাধ্যমে এই লাশটা, মৃতদেহটা পাঠাইতে হবে। তাকে একটা কমান্ড সার্টিফিকেট অর্থাৎ সিসি দেওয়া হবে। এই সিসিটা তিনি নিয়ে মেডিকেল অফিসারের কাছে কি করবে? হাজির করবে।
তাকে নির্দেশ দিয়ে দেওয়া হবে তিনি যেন যত দ্রুত সম্ভব সহজ পথ দিয়ে, নিকটতম পথ দিয়ে লাশ মর্গে নিয়ে যায়। অর্থাৎ তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে তিনি যেন সহজ পথ দিয়ে, নিকটতম পথ দিয়ে লাশটি মর্গে নিয়ে যায়। এখন লাশ যে মর্গে নেছে, সাথে কি নেছে? চালান কপি নিয়েছে এবং সুরতাল রিপোর্ট নিয়েছে। এইটা সিভিল সার্জনকে দিবেন। চালান যে 2 কপি নিয়েছে, 1 কপি সিভিল সার্জনের কাছে দিবেন এবং দ্বিতীয় কপিতে তিনি কখন লাশ নিয়ে হাজির হয়েছে সেই তারিখ সময় উল্লেখ করে মেডিকেল অফিসারের কাছ থেকে হাজিরা নেবেন এবং এইটা আবার কোর্টের অফিসারের কাছে পেশ করবেন। তাহলে 305 মৃতদেহ বহনকারী অথবা লাশ মর্গে নিয়ে যাবে যে কনস্টেবল, তার দায়িত্ব কর্তব্য একজন বিশ্বস্ত কনস্টেবলকে এই লাশ নিয়ে পাঠাতে হবে। তাহলে কনস্টেবলের নাম এবং লাশ বহনকারীদের নাম, লাশের সঙ্গে যারা যাবে তাদের নাম চালানে লিপিবদ্ধ করতে হবে। 2 কপি চালান নিয়ে যাবে, 1 কপি সুরতল রিপোর্ট নিয়ে যাবে। কনস্টেবল একটা সিসি নিয়ে যাবে, সিসিটা মেডিকেল অফিসারের কাছ থেকে হাজির করবে। তিনি চেষ্টা করবে যেন দ্রুত সময়ে তাড়াতাড়ি সহজ পথ দিয়ে যাওয়া যায়। গিয়ে এই চালান কপি এবং সুরতাল রিপোর্ট সিভিল সার্জনের কাছে দিবেন। তিনি কি করবে? তার উপস্থিতির সময়টা তাতে অপর কপিতে লিখে দেবেন। এ হচ্ছে আমার কনস্টেবলের কাজ, দায়িত্ব কর্তব্য। যখন বই দেখবেন তখন আরও সহজে মনে থাকবে। তাহলে এইবার 305-এ 304-এ আমরা লাশটা প্রেরণ করলাম। 305-এ কনস্টেবল দিয়ে প্রেরণ করলাম, তিনি গিয়ে লাশটা মর্গে দিল। এবার মর্গে কাটাছেঁড়া করে কি করলো? এবার একটা রিপোর্ট প্রস্তুত হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট, পিআরবি 306 ময়না তদন্ত রিপোর্ট। তাহলে অস্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, অস্বাভাবিকভাবে বা প্রকৃতির নিয়মের বাইরে কোনো ব্যক্তির মৃত্যু হওয়ার পরে সেই লাশের কি ময়না তদন্ত শেষে বিপি ফরম 50-এ মৃত্যুর কারণ সম্পর্কে উল্লেখ করে যে প্রতিবেদনটা দেওয়া হয় তাকে ময়না তদন্ত বলে। এই ময়না তদন্ত রিপোর্ট বা ইংলিশে বলে পোস্ট মর্টেম রিপোর্ট, এইটাতে লেখা থাকে কি কারণে মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যুর কারণ সম্পর্কে উল্লেখ করে যে রিপোর্ট দেওয়া হয়, লাশের ময়না তদন্ত শেষে কি কারণে মৃত্যু হয়েছে সেই কারণ উল্লেখ করে যে রিপোর্টটা দেওয়া হয় সেটা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট। বিপি ফরম 50 ময়না তদন্তের রিপোর্ট 3 কপি প্রস্তুত করতে হয়, 3 কপিতে হয়, 3 কপি 3 কপি 3 কপি। সোহাগ মিস্ত্রি, তুমি কমেন্ট করে লিখে দাও ময়না তদন্ত কয় কপিতে হয়। তাহলে পোস্টমর্টেম রিপোর্টটা কি আপনারা বুঝতে পারছেন? পোস্টমর্টেম রিপোর্ট বা ময়না তদন্ত প্রতিবেদন কাকে বলে? প্রকৃতির নিয়মের বাইরে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার লাশের ময়না তদন্ত শেষে বিপি ফরম 50-এ মৃত্যুর কারণ উল্লেখ করে যে রিপোর্টটা দেওয়া হয় সেটা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট, পিআরবি 306। এটার বিপি ফরম 50
তিনটি অনুলিপি হবে। মূল কপিটা যাবে এসপি স্যারের কাছে, এক কপি যাবে মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে, আর এক কপি সিভিল সার্জন অফিসে অফিস কপি হিসেবে থেকে যাবে। 3 কপি কোথায় কোথায় যাবে? আগে পুলিশ সুপার, দ্বিতীয় হচ্ছে মামলার আইও, তৃতীয় হচ্ছে অফিস কপি সিভিল সার্জন অফিসে। এখন পিআরবি 306-এর খ পিআরবি 306-এর খ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সবাই আজকে জেনে রাখেন। এই ডাক্তার ময়না তদন্ত করে একটা ময়নাতদন্ত রিপোর্ট দাখিল করলো বা দিল, দেওয়ার পরে মামলার যে আইও আছে তার কাছে একটা রিপোর্ট আসলো। এখন আইও যদি এই রিপোর্টের সাথে একমত না হন, অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর যে কারণ লেখা হয়েছে, মামলার আইও সেই কারণের সাথে একমত হতে পারতেছে না, তার এইটা সম্পর্কে সন্দেহ হচ্ছে, 306-এর খতে বলা হয়েছে মামলার আইও যদি এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা দেয় তার কাছে, অর্থাৎ তার কাছে যদি সন্দেহ মনে হয়, তাহলে তিনি সিভিল সার্জনের কাছে এই মতামত গ্রহণের জন্য প্রেরণ করতে পারবেন। মামলার আইওর কাছে যদি এই পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে সন্দেহ মনে হয়, তাহলে তিনি আবার সিভিল সার্জনের কাছে এইটা পুনরায় আবার প্রেরণ করতে পারবে সিভিল সার্জনের মতামত গ্রহণের জন্য। একবার একটা লিখিত প্রশ্ন আমি দেখছিলাম যে ময়না তদন্ত সম্পর্কে বা ময়না তদন্ত রিপোর্ট নিয়ে যদি পুলিশ অফিসারের সন্দেহ দেখা দেয়, তাহলে তবে কি করণীয়? অর্থাৎ মামলার আইও যদি ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ পোষণ করেন, তাহলে সিভিল সার্জনের কাছে মতামত গ্রহণের জন্য তিনি এটা প্রেরণ করতে পারবেন। সিভিল সার্জন কে আপনারা কি জানেন? আপনারা কি জানেন সিভিল সার্জন কোন ব্যক্তি? একটা জেলায় পুলিশ প্রশাসনের প্রধান হচ্ছে পুলিশ সুপার। একটা জেলা পর্যায়ে যত পুলিশ আছে সেই সবার পুলিশের অভিভাবককে বা হেডকে পুলিশ সুপার। আর একটা জেলায় যত ডাক্তার আছে সেই ডাক্তারদের প্রধান অভিভাবক হচ্ছে সিভিল সার্জন। যারা জানেন না জেনে রাখেন। এবার পিআরবি 308 লাশটা যে আপনি যে প্রেরণ করলেন, লাশটা যে কনস্টেবল নিয়ে যাবে, এই যে পথে যে গাড়ি ভাড়া খরচ হবে, এটা কে দেবে? লাশ প্রেরণের খরচ ম্যাজিস্ট্রেট বহন করবে। লাশ প্রেরণের খরচ ম্যাজিস্ট্রেট বহন করবে। পিআরবি 308। পিআরবি 311।
এখন মানুষের ময়না তদন্ত এত সময় করলো, এবার পশুর ক্ষেত্রে ময়না তদন্ত কে করবে? মনে করেন কোনো একটা পশু মারা গেল বা জখম হইল বা কেউ একটা পশুকে মেরে ফেলল। এখন পশুটার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কি করা লাগে, ময়না তদন্ত করা লাগে বা ডাক্তারি পরীক্ষা করা লাগে, তখন থানার ওসি স্যার অথবা সাব ইন্সপেক্টর ভেটেনারি সহকারীকে খবর দিবেন। ভেটেনারি চিকিৎসককে বা ভেটেনারি সহকারীকে, জেলায় কিন্তু ভেটেনারি সহকারী বা ভেটেনারির যে উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন, তো ভেটেনারি সহকারীকে খবর দিবেন। এরা পশু বিষয়ক কাজকর্ম করে থাকে। পশু মারা গেলে বা আহত হইলে বা কেউ যদি মেরে ফেলে, এইটার ময়নাতদন্ত করার জন্য ভেটেনারি সহকারীকে খবর দিবে। এই ভেটেনারি সহকারী যদি অনুপস্থিত থাকে, তাহলে এইটার ময়নাতদন্ত সিভিল সার্জন করবেন। পশু আহত হইলে বা মারা গেলে, জখম হইলে বা আমলযোগ্য অপরাধের ফলে কেউ যদি মেরে ফেলে, ভেটেনারি সহকারীকে ওসি স্যার জানাবেন। আর ভেটেনারি সহকারী যদি অনুপস্থিত থাকে, তাহলে সিভিল সার্জন এর ময়নাতদন্ত করবেন। 312 জখমি ব্যক্তির পরীক্ষা। হাসপাতালে অথবা মনে করেন পুলিশের কাছে, পুলিশের থানায় একটা আহত ব্যক্তি আসছে। এখন এর পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা কে করবে, এর যে খরচটা কে দিবে? এটা বলা হয়েছে আহত ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য হাসপাতালে প্রেরণ করার জন্য তার সম্মতি প্রয়োজন। কোনোভাবেই মহিলাদেরকে তাদের সম্মতি ছাড়া ডাক্তারি পরীক্ষা করা যাবে না। আর এই খরচটা ম্যাজিস্ট্রেট বহন করবে। তাহলে জখমি ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করতে হলে দুইটা জিনিস, সম্মতি নিতে হবে, খরচটা ম্যাজিস্ট্রেট বহন করবে। PRB 312। তাই এই যে জখমি ব্যক্তি, এ নির্দোষ, একজন স্বাভাবিক মানুষ, তার খরচ ম্যাজিস্ট্রেট বহন করবে এবং কি করবে, তার অনুমতি নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর PRB 312 312, আরেকটা আছে PRB 321 321, 12-র অপোজিট 21। 21-এ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির অসুস্থতা, অর্থাৎ যে আসামি যদি অসুস্থ হয়, তাহলে পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করবেন। তাহলে এই আসামির যে চিকিৎসাটা করি আমরা, থানায় যদি আসামি অসুস্থ হয়, আমরা যে চিকিৎসার ব্যবস্থাটা করি, এই খরচটা কে দিবে? ওসি স্যার SP স্যারের মাধ্যমে DC স্যারের নিকট একটা বিল দাখিল করবে যে স্যার অমুক আসামিকে চিকিৎসা করাইতে এই কয় টাকা খরচ হয়েছে। তারপর আনুষঙ্গিক তহবিল থেকে এই ব্যয় বহন করা হবে। 312 নরমাল একজন জখমি ব্যক্তির চিকিৎসা বা ডাক্তারি পরীক্ষা, তার অনুমতি নিয়ে করতে হবে, ম্যাজিস্ট্রেট খরচ বহন করবে। আর 321 আসামির চিকিৎসা, আসামি যদি অসুস্থ হয় তাহলে পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করবে। ওসি স্যার SP স্যারের মাধ্যমে DC স্যারের কাছে আবেদন করবে, কয় টাকা খরচ হয়েছে বিল সাবমিট করবে। তারপর সেখান থেকে আনুষঙ্গিক তহবিল থেকে এই ব্যয় বহন করা হবে।
312-র সাথে 321 মিলাই পড়লাম, দুইটাই হচ্ছে অর্থাৎ আহত বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা। 312-তে সাধারণ মানুষ আর 321-এ আসামি। তাহলে 299 অপমৃত্যু মামলার সংবাদ পেলে মামলা রুজু করতে হবে। তারপর সেখানে পুলিশ অফিসার গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। একসাথে অনেক লোক মারা গেলে আলাদা আলাদা সুরতাল রিপোর্ট হবে, কিন্তু পুলিশ রিপোর্ট একটাই হবে। 300 ক 300 খ। 300 কতে এএসআই অস্বাভাবিক মামলা তদন্ত করতে পারবে, তবে আমলযোগ্য অপরাধ হইলে সেটা আর সে পারবে না, তখন এসআই করবে। 300 খ কনস্টেবল যখন থানার চার্জে থাকবে তখন অস্বাভাবিক মামলার খবর এলে তিনিও সেটার খোঁজখবর নিতে পারবে। মৃতদেহের খোঁজখবর নেবেন, তার সুরতাল রিপোর্ট তৈরি করবেন এবং ময়নাতদন্তের জন্য প্রেরণের ব্যবস্থা করতে পারবেন। 301-এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বন বিভাগের অফিসাররাও তদন্ত করতে পারবে, সুরতাল রিপোর্ট তৈরি করতে পারবে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কারো সুরতাল রিপোর্ট তৈরি করে সেটা থানার ওসি স্যারের কাছে দিতে হবে। 302-এর খ পুলিশ হেফাজতে মারা গেলে ম্যাজিস্ট্রেট সুরতাল রিপোর্ট করবে, তদন্ত করবে। 303 মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে সেই কবর দেওয়া লাশ ম্যাজিস্ট্রেট উত্তোলন করতে পারবে। 304 ময়না তদন্তের জন্য প্রেরণ করতে পারবে। 305 একজন কনস্টেবল দিয়ে প্রেরণ করবে, তার দায়িত্ব কর্তব্য। 306 এবারে ময়না তদন্তের রিপোর্টটা প্রস্তুত, 3টি অনুলিপি হবে, একটা এসপি স্যারে, একটা সাবেস তদন্তকারী কর্মকর্তা, একটা সিভিল সার্জন অফিসের অফিস কপি। 308 লাশ প্রেরণের খরচ ম্যাজিস্ট্রেট বহন করবে। 311 যদি পশু যদি আহত হয় বা জখম হয় বা কেউ যদি মেরে ফেলে তার সুরতাল রিপোর্ট বা ময়না তদন্ত করবে ভেটেনারি সহকারী, অথবা তিনি না থাকলে সিভিল সার্জন। 312 একজন স্বাভাবিক জখমী ব্যক্তির পরীক্ষা, তার অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেট খরচ বহন করবে, ডাক্তারি পরীক্ষা করতে হবে। আর 321 আসামি, গ্রেপ্তারকৃত আসামিরকে যদি ডাক্তারি পরীক্ষা করার প্রয়োজন হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা করবে। এইটা ডিসি অফিস থেকে আনুষঙ্গিক তহবিল থেকে এই বিলটা প্রদান করা হবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাই পড়ালেখা করবেন, এগুলো আবার রিভাইজ দেবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।